আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ও আমার গ্রামের বন্ধুরা নালদাইল দিকে ঘুরতে যাচ্ছি। আমাদের ভ্যান রওনা দিয়েছে। বাইরে অনেক কুয়াশা পড়েছে, অনেক ঠান্ডা বাতাস। বাতাসে শরীরের হাড় ও মাংস জমে যাচ্ছে। যতই শীত হোক, আমরা অনেক মজা করছি আর যাচ্ছি। সামনে থেকে বড় বাবা আমাদেরকে ভিডিও করছে। এইমাত্র আমরা শিবপুর বাজার পার হলাম। 4 কিলোমিটার পর গোলামগাড়ি বাজার। এতক্ষণ মেশকাতের কথা শুনলেন, তো এখন আমি কথা বলতেছি ভয়েস ওভার দিয়ে, কারণ বাইরে অনেক আওয়াজ। এমনিতেই শীত, শৈত্যপ্রবাহ চলতেছে, প্রচুর ঠান্ডা বাতাস। একদম মনে হচ্ছে নেপালের দোয়ার গোড়ায় পৌঁছে গেছি, এত ঠান্ডা বাতাস। এখন ছোট ছেলেপুলেদের আবদার রক্ষার জন্য যাচ্ছি। আপাতত আসছি শিবপুর বাজার পার হয়ে শিবপুর গ্রাম প্রায় শেষের দিকে। সামনে মোলামগাড়ি বাজার গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আপাতত রাস্তার সৌন্দর্য উপভোগ করুন আর আমাদের ভিডিও দেখতে থাকেন। সামনে আরও অনেক দেখার জিনিস আছে। আর ভ্যানের পেছনে যারা বসে আছে সৈন্যবাহিনীর কিচিরমিচির পাখির মতো আওয়াজ করতেছে, শুনতে ভালোই লাগতেছে। আমরা কথা বলতে বলতে চলে এসেছি এইমাত্র মোলামগাড়ি বাজারে। এখন মোলামগাড়ি বাজার থেকে আমরা যাবো হচ্ছে কালাই উপজেলার দিকে। কালাই উপজেলা থেকেও প্রায় 3 থেকে 4 কিলোর মধ্যে ন্যান্দাইল দিঘি পৌঁছে যাব। কালাই বাজার মোলামগাড়ি বাজার পার হচ্ছে। এটা হচ্ছে বাজারের 3 মাথা। এই রোডটা দিয়ে আমরা এখন কালাই রোডে ঢুকলাম, কালাই উপজেলাতে। আগেই বলেছি ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে বাইরে এতটাই বাতাস ছিল যে কথা বলতে ভালো লাগতেছিল না, যার কারণে বাসায় এসে ভয়েস ওভার দিচ্ছি। আর বাইরে এত পরিমাণ শীত যে মুখ বের করাই, কাপড়ের ভিতর থেকে বের করাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, যার কারণে ভয়েস ওভার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা মোলামগাড়ি বাজার পার হয়ে আসছি জিন্দারপুর নামক গ্রামে, যেটা হচ্ছে জিন্দাপুর একটা ইউনিয়ন। সেই জিন্দাপুর গ্রাম আমরা পার করতেছি। এবার বেগম গ্রাম শুরু নাকি না আরো আগে? এরপর পাম ইয়া ওহো এই ও ঠিকই আছে, এখন তো ঢুকিনি। আমরা জিন্দারপুর পার হয়ে মাদারপুর নামক গ্রামে আসছি এবং পিছন থেকে দেখেন সৈন্যবাহিনীরা ভিক্টোরি সাইন দেখাচ্ছে। তারা যে কি জয় করলো এই শীতের মধ্যে, এটা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা, তীব্র শীতের কামড় সহ্য করব নাকি পিছনে বসে থাকা এই ডের ব্যাটারিগুলার কিচিরমিচির সহ্য করব, বুঝতে পারতেছি না। দেখেন একজনের অস্থির অবস্থা। দেখতে দেখতে চলে আসলাম আমরা বেগুনগ্রাম আব্দুল গফুর চিশতির আস্তানায়। যে আস্তানার কথা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। তবে আমি যদি একটা কথা বলি তাহলে সবাই চিনবেন। সম্ভবত 2007-8 বা কত সালে জানি না, এইরকম 7-8-9 সালের দিকে যে সারা বাংলাদেশে বাংলা ভাইদের তাণ্ডব চলেছিল, বাংলা ভাই, সেই তাণ্ডবের একটা শিকার ছিল এই বেগুনগ্রাম আব্দুল গফুর চিশতির আস্তানা। এই আস্তানাতেই তৎকালীন সময় 9 জন খাদেমকে গলা কেটে হত্যা করা হয়। এই যে সেই আস্তানা দেখেন, এই যে বেগুনগ্রাম আস্তানায় সেই 9 জনকে গলা কেটে হত্যা করা হয়। হয়তো আপনারা পেপার পত্রিকা বা তখনকার সময়ের মিডিয়া অনলাইনে যদি আপনার ইউটিউবে খবর সার্চ দেন তাহলে খবরটা পেয়ে যাবেন কি নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল।
এই আব্দুল গফুর চিশতি আস্তানা বেগম গ্রামে। আর আব্দুল গফুর চিশতি খুবই ভালো লোক ছিলেন। এই যে স্কুল না মাদ্রাসাগুলো এখানে একটা আছে হিন্দা কজদাই মসজিদ, অনেক ইসলামী শিক্ষা ব্যবস্থা জন্য অনেক কিছু প্রতিষ্ঠান তৈরি করেছে, মাদ্রাসা, আস্তানা। ধীরে ধীরে আমরা কালাই উপজেলার দিকে এগিয়ে চলেছি। আর কি আর বলবো, সেই শুরু থেকে এখন পর্যন্ত ঠান্ডা বাতাসে নাক মুখ চোখ সব গরম হয়ে গেল। ঠান্ডা বাতাসে ঠান্ডা হওয়ার কথা, কিন্তু গরম হয়ে যাচ্ছে নাক মুখ চোখ বাতাসের জ্বালায়। এখন আমরা মূল গ্রাম নামে একটা গ্রামের রাস্তা পার হচ্ছি, এবং এই রাস্তাটা এই গ্রামের এরিয়া পার করলেই কালাই উপজেলার পাঁশিয়া নামক একটা বাজারে আমরা পৌঁছে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন অটো রাইস মিল, এই গ্রামের সামনে অবস্থিত অটো রাইস মিল। যারা চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না তাদের জন্য বলি, অটো রাইস মিল হচ্ছে এমন একটা রাইস মিল যেখানে ধান দিলে একবারে চাল বস্তা হয়ে বের হয়ে আসে, এই জন্যেই এটাকে অটো রাইস মিল বলা হয়। বাইরে অনেক কুয়াশা আর বাতাসের জন্য হয়তো ভিডিওটা ক্লিয়ার আসতেছে না, এই জন্য আমি দেই না, আবহাওয়া দেয়। যাই হোক, কষ্ট করে একটু ভিডিওগুলো দেখে নিন, করার কিছু নেই। এখন প্রায় 10টার কাছাকাছি সময়, রোদের কোনো খোঁজ খবর নেই, যার কোনো এরকম ভিডিও হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা পাঁশিরা বাজারে এসেছি, এবং সবার শরীরকে গরম করার জন্য চা পান করানো হচ্ছে, এবং সাথে পাউরুটি ছিল। দেখেন সবাই কিভাবে মাছ মস্তি করে চা খাচ্ছে। চা খাওয়া শেষ করে আমরা এখন আবার পাঁশিরা বাজার থেকে নান্দাইল দিঘির দিকে রওনা হচ্ছি। আর এই রোডটা হচ্ছে জয়পুরহাট টু বগুড়া হাইওয়ে, খুবই ভয়ানক রোড, যেহেতু সিঙ্গেল লেনের রোড, তাই একটু সাবধানে এবং আস্তে আস্তে যেতে হবে। আর আমার পিচ্ছি সৈন্যবাহিনীকে বলা আছে তার জন্য বেশি লাফালাফি না করে ভ্যানের ভিতরে। বেশি লাফালাফি করলে ড্রাইভারের, ভ্যান চালকের একটু সমস্যা, তাই তাদেরকে বলা হয়েছে যে তারা যেন কম লাফালাফি করে আর গল্প স্বল্প বেশি করে। কুয়াশা এবং প্রায় কয়েক বছর পর আসার কারণে আমরা রাস্তা হারিয়ে ফেলছি, এবং এই যে এই ভাইটার কাছে রাস্তা জিজ্ঞেস করলাম আসলে নান্দাইল দিঘির রাস্তাটা কোনটা বা আর কত দূরে, কিন্তু সে বলতেছে সামনে আগাও। ভাই, সামনে কত দূর আগানো যায়? যাকে জিজ্ঞেস করি সেই বলে সামনে আগাও। তো সেইভাবে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। আশা করতেছি নান্দাইল দিঘি কোনো সাইনবোর্ড বা নাম কিছু একটা পাবো সামনে গেলে, তখনই বুঝতে পারবো। তারপরেও কনফিউশন থাকে, মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কীভাবে নান্দাইল দিঘি যাবো, যেহেতু রাস্তা চিনতে পারতেছি না। হাইওয়ে থেকে কোন রাস্তাতে নান্দাইল দিঘি গেছি সেটা বোঝার জন্য কাউকেই পাচ্ছি না রাস্তায়। এমনিতেই শীতের সকাল, তার উপরে আবার শৈত্যপ্রবাহ চলছে, কোনো লোকজনই রাস্তার সাইডে পাচ্ছি না যে যাকে জিজ্ঞেস করবো। সম্ভবত এটাই হবে। এখন পর্যন্ত আমরা রাস্তায় খুঁজে বেরোচ্ছি যে আসলে কোন রাস্তা, এই রাস্তা কিনা না এই রাস্তা দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো পর্যটন কেন্দ্রের দিকে গেছে। ভাঙাচুরা আর কোনো সাইনবোর্ডও নাই, যার কারণে আবার সামনে এগোতে শুরু করলাম। আর জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছি না, আগেই বলেছি, তাই আর কাউকে জিজ্ঞেস করলাম না। আল্লাহর নামে, আল্লাহ ভরসা করে সামনে এগোতেই থাকলাম, দেখি কোথায় রাস্তা পাওয়া যায়।
এই আর একবার মনে হচ্ছে যে এই সামনে বামে যে রাস্তা গেছে এটাও না। এলে এদিকে আরো আর ভাই এই শীতের মধ্যে, এই কুয়াশার মধ্যে গাড়িগুলা এত জোরে জোরে আসে কিসের জন্য, কি তারা তাদের তাও তো বোঝা যাচ্ছে না। রাস্তা ন্যান্ডেল দিকে আর 3 নম্বর একবার না এ ছবি আশা করতেছি ন্যান্দেল দিঘির সে কাঙ্ক্ষিত রাস্তা পেয়ে গেছি। তো সম্ভবত হ্যাঁ, এদের সাইনবোর্ড দেখা যাচ্ছে, এদের লেখাই আছে ন্যান্দেল দিঘি ½ কিলো। তো এখন ঘুরে আনলেন শিওর হয়ে গেলাম যে এটা ন্যান্দেল দিঘি, তাই এই রে এই ছবি এই রে কোনো দ্বিধা না করে একবারে ঘুরে পড়লাম। আর এই যে ন্যান্ডেল দিঘির একটা ছবি দেওয়া আছে আর পরে এটা দেখলেই বোঝা যাবে ন্যান্ডেল দিঘিটা আসলে কেমন। তো চলেন, কথা আর বেশি বাড়াবো না, লাগবে আর হয়তো মিনিট 2-3 ভিতরে আমরা কাঙ্ক্ষিত সেই ন্যান্ডেল দিঘিতে পৌঁছে যাব। এই সামনে যান ফিল্ডত যান জানি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখি কি হয় দেখা যাক এই শীতের ভিতরে ঠান্ডার মধ্যে শৈত্যপ্রবাহের ভিতরে আমরা চলে এসেছি ন্যান্ডেল দিঘিতে, নম্বর তোরা এখন এক নম্বর উঠছো কে সেই কাঙ্ক্ষিত ন্যান্ডেল দিঘিতে আমরা চলে এসেছি। তোর নামবি এখন লাফালাফি করে বেগে বাম এ মোটরসাইকেল আছে রে এ তোরা গোসল করে নান্দেল দিকে যায় গোসল কর চলে আসলাম ন্যান্ডেল দিঘিতে, এখনই চলে আসলাম, কিন্তু ন্যান্ডেল দিঘিতে এসে দেখি সব ফাঁকা, কোনো লোকজন নেই, কেউ নেই, শুধুমাত্র আমরা আসছি পর্যটক হয়ে। তো দেখি একা একাই ঘুরবো না, টার্গেট আছে নৌকাকে করে পুরো ন্যান্ডেল দিঘিটা ঘুরবো, দেখি সে আশা পূরণ হয় কিনা। এই যে দেখতে পাচ্ছেন ন্যান্ডেল দিঘি, আর এই যে আমার বিচ্ছু বাহিনীগুলো নামতেছে একে একে, তারা নামার পরে সোজা হাঁটা দিচ্ছে মশার মতো দিক বিদিক, ওদের আর কোনো খেয়াল নাই কি দেখতে আসছে আর কি দেখতেছে, ওরা ওদের মতো চলে গেছে। আর এটা হচ্ছে ন্যান্ডেল দিঘি, খুবই দুঃখিত, কুয়াশার কারণে ন্যান্ডেল দিঘি পুরোটা দেখা যাচ্ছে না। তো আশা করতেছি রোদ উঠলে আরও ভালো দেখা যাবে, কিন্তু রোদ উঠার একটা ভাব আকাশে চলে এসেছে, দেখা যাক কখন রোদ উঠে। জুম করার চেষ্টা করেও কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। এই দিঘিটা লম্বায় হচ্ছে স্থানীয় লোকজনদের মতামত অনুযায়ী প্রায় 1.5 কিলো। আর বিচ্ছু বাহিনী তো গেছে নৌকার খোঁজ নিতে আসছি ওদেরকে নিয়ে। এই যে এই নৌকা ভাড়া নেওয়ার চেষ্টা করতেছি এই নৌকাতেই, তবে নৌকার যে বেহাল অবস্থা, নৌকা না যাওয়ার সম্ভাবনায় বেশি। এই যে নৌকার মালিক নামছে, নৌকার মালিকের বক্তব্য হচ্ছে নৌকার অবস্থা খারাপ, নৌকা সে দিবে না। নৌকা যাবে না বন্ধ আছে তো দেখা যাক তার সঙ্গে কথা বলে কোনোভাবেই ম্যানেজ করা যায় কিনা। আর আমার বিচ্ছু বাহিনী তো আফসোসে মরে যাচ্ছে যে এই নৌকাটা তারা উঠতে পারবে না, যার কারণে ন্যান্ডেল দিঘি আসা। ওরা খুব করুণ দৃষ্টিতে সেই নৌকার দিকে তাকিয়ে আছে। আরে বাবা পথিমধ্যে একটা দোকানে দেখলাম পানালা চাচা খুব সুন্দর করে হারমোনিয়াম বাজাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আপনারা শুনতে পাচ্ছেন, খুব সুন্দর লাগলো তার দক্ষতা। এই বয়সে আসার পরেও যে তার মনের এত ফুর্তি, এবং তার খোঁজখবর নিয়ে দেখলাম যে সে এখানে পান বিক্রি করে আর হারমোনিয়ামে প্র্যাকটিস করে। ঠান্ডার সময় একটু চা খেয়ে শরীর গরম করার জন্য চা খেতে আসলাম। তো চায়ের অর্ডার দিয়ে বসে আছি, আর বিচ্ছু বাহিনী তো চলে গেছে ওইদিকে। আর এই যে নৌকার মালিক, এনাকে আবার ধরলাম, ধরে নৌকার ম্যানেজের কথা বললাম, গাড়িওয়ালা নাই কিন্তু কোনোভাবেই সে রাজি হচ্ছে না, কারণ তার অন্য কাজ আছে, যার কারণে সে রাজি হচ্ছে না। তারপরে টাকার পয়সার কথা বলতেও যে পরিমাণ টাকা চাইছে সেটাই দিবার চাইছি, যদিও সেই টাকার পরিমাণ নর্মাল ভাড়া চাইতে বেশি। ইতিমধ্যে দিঘিতে প্রায় 100-র মতো বা কম বেশি এরকম হতে পারে, আন্দাজে হিসেব করলাম, পান করে এসে তারা মাছ খাচ্ছে।
এবং দিঘিটা এখন দেখি আমার বিচ্ছু বাহিনীর রিলস। কোনোভাবেই নৌকা ম্যানেজ করতে না পারায় আর দেখার মতো তেমন কিছু না থাকায়, ঠান্ডা বাতাসের জন্য, আবহাওয়া খারাপের জন্য এখন আমরা ফিরে আসার পরিকল্পনায় ভ্যানও অপেক্ষা করতেছে। সবাই এক জায়গা হলে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। ওই রাস্তা লাভ কিছুই হলো না, শুধু দিঘি দেখা ছাড়া। কারণ মূল টার্গেটটাই ছিল নৌকাতে ওঠা, সেই নৌকাতে ওঠাই হয় নাই। তাই সবার একটু মন খারাপ বিচ্ছু বাহিনীর। তো কি আর করা, সব কিছু তো সবসময় পাওয়া যায় না। এইটুকু বুঝতে সবার হাতে এক প্যাকেট করে চিপস দিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আমরা যাব হচ্ছে সেই ভাইরাল সুপারি গাছের রাস্তায়। তো চলে এসেছি আমরা সুপারি গাছের রাস্তায়। আমার দেখা প্রথম রাস্তা এটা আমাদের এলাকায়, যে এরকম সুন্দরভাবে সুপারি গাছের রাস্তা তৈরি করেছে। কি তৈরি করছে জানি না, তবে ব্যাপারটা অনেক ভালো লেগেছে। এই যে মাঝে মাঝে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে, আর এই সুপারি গাছগুলো লাগানো আছে এই মূল গ্রামের 2 নম্বর সড়কে। আর মাশাআল্লাহ রাস্তাটাও সাধারণ ইট না, এই ডিজাইন করা বলতে যেগুলো শহরের ফুটপাতে থাকে সেই ইটগুলো দিয়ে রাস্তা তৈরি। নিশ্চয়ই কোনো প্রভাবশালী লোক বা কোনো ভালো লোকের কাজ দিয়ে এটা। তো দেখেন সুপারি গাছগুলোর কী অবস্থা, এত কাছাকাছি সুপারি গাছ লাগাইছে। এখন এই গাছগুলো বড় হলে দেখতে আরও সুন্দর হবে, এবং আমার বিশ্বাস যে রাস্তা এক সময় ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে। সুপারি গাছগুলো যখন হবে তখন আসলে অনেক সুন্দর লাগবে দেখতে। আপনারাও দেখেন কি সুন্দর সুপারি গাছ। ধানের মতো করে লাগাছে সুপারির গাছ, ভাইরাল সুপারির গাছ। এত গাছে গাছে এত ঘন ঘন, এই গাছের তো কই সুপারি ধরবে কিভাবে? সামনের এই বড় ভাইকে এত সুন্দর কাজের উদ্যোক্তাকে জানতে চাইলে সে আসলে পরিষ্কার করে তেমন কিছু বলতেই পারেনি। আর সর্বশেষে এখন আমাদের বাড়িতে ফেরার পালা। আর পথিমধ্যে আসার সময় তো যা দেখেছেন সবগুলো ঠিক, আর কিছু বেশি নাই দেখানোর। তো এখন একবারে এখানেই ভিডিওটা শেষ করব। আবারও দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগানো আছে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আর আশা করছি বড় হলেও আবার একবার আসবো এই গ্রামে, যেহেতু এই গ্রামে আমার আত্মীয় আছে, খুব কাছের আত্মীয়। যদিও আজকে সেখানে যাই নাই, তবে যাবো এক সময়, গাছ বড় হলে আসবো। কত সুন্দর গাছ। আর এই গাছ দেখতে দেখতেই আমি আপনাদের কাছ থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি খারাপও লেগে থাকে তারপরেও কমেন্টসে সেটা জানাবেন। ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, সবগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখায় সাপোর্ট করে যাবেন, এইটুকুই আশা করছি। আর এই রাস্তার কথা ভুলতে পারতেছি না। আল্লাহ হাফিজ।